একটা শহর যেটা এখন নীরব, কিন্তু একসময় ছিল গৌরব আর ঐতিহ্যে ভরা। একটা শহর যেটার দেয়াল আজও বলে যায় অতীতের গল্প। এটাই হলো সোনারগাঁয়ে পানাম সিটি। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয়ে অবস্থিত এই ঐতিহাসিক নগরী। বাংলার ইতিহাস সোনারগাঁও একসময় ছিল বাণিজ্য, সংস্কৃতি আর রাজনীতির প্রাণকেন্দ্র। আর পানাম সিটি ছিল সেই নগরী অভিজাত ব্যবসায়ীদের ব্যবসায়ের জায়গা। পানাম নগরীর ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। ধারণা করা হয় ঈশা খানের আমলে অর্থাৎ 1570 থেকে 1610 সালের দিকে এই শহরে গড়ে ওঠে। তখন সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। এখানে বসবাস করতেন ধনী ব্যবসায়ী, জমিদার আর বিদেশি বণিকরা। বলা হয় পানাম নগরী ঘিরে ছিল 3টি প্রধান সড়ক, পানাম, খাসনগর আর বারোদি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল এই পানাম সড়ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সজীব ফরাজি ওয়েলকাম জানাচ্ছি অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমি যেই নগরী না হলে হয়তো বাংলাদেশের অনেক কিছুই মিস হয়ে যেত। এই নগরী ছিল সুপরিকল্পিত একটা নগরী। যেই নগরীতে আরম্ভ হয়েছিল, এই নগরীটা মূলত স্থাপত্য শিল্পটা অর্থাৎ নগরীটা বানানো হয়েছিল প্রায় 1300 শতাব্দীর দিকে। এই 1300 শতাব্দীর দিকে যে নগরীটা হয়েছিল এবং এর মূল ভিত্তিপ্রস্তর বা মূল কাঠামো বা সুন্দরভাবে এই নগরীটা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ঈশা খানের। ঈশা খান 1500 শতাব্দীর দিকে এই নগরীটাকে সুন্দরভাবে একেবারে সাজিয়ে গুছিয়ে করায়। নগরী এটা ছিল খুবই সুপরিকল্পিত নগরী। এখান থেকে রাস্তার মাঝখান থেকে মাঝখানে হাঁটার রাস্তা রেখে দুপাশ দিয়ে বয়ে গিয়েছে একতলা, দুতলা, তিনতলা বিল্ডিং। এবং আমি যদি একটু দেখাতে চাই, প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে কতটুকু দেখাতে পারি জানি না। এই রৌদ্রের মধ্যে আমি চেষ্টা করবো দেখানোর। এই দেখেন, এই জায়গাটা হচ্ছে একটা লেক, অর্থাৎ এই লেকের ভিতরে যে পানিগুলো রয়েছে এবং যে মাটিগুলো ছিল, এই মাটিগুলোই উঠানো হয়েছে। উঠাইয়াই এই নগরীটার এই রাস্তাটা বা এই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করা হয়েছিল। এবং এখানে জানা যায় প্রায় 52টি বিল্ডিং রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের মতে জানা যায় এখানে প্রায় 52টি বিল্ডিং রয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিং সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। এখানে একতলা, দুইতলা, তিনতলা বিল্ডিংয়ের অবস্থান লক্ষ্য করা যায়। এই পানাম নগরে রয়েছে প্রায় 52টি প্রাচীন দালান। এই দালানগুলোর স্থাপত্যে দেখা যায় ইউরোপীয় ও মোগল শৈলীর মিশ্রণ। ইট, চুল, সুরকি আর কাঠের তৈরি এসব ভবনে একসময় ছিল রঙিন জানালা, মার্বেল ফ্লোর আর কারুকাজে ভরা ছাদ। প্রতিটি ছাদ যেন এক একটা গল্প। কেউ বলে এই রাস্তায় নাকি প্রতিদিনই আলোকিত হতো শহর, আবার কেউ বলে আমি আছি একটা সোনারগাঁয়ে যেই পানাম সিটি রয়েছে, পানাম সিটির মধ্যে একেবারে ভাঙ্গা ভঙ্গুর একটা বিল্ডিংয়ের মধ্যে আমি দেখাতে চাই বিল্ডিংয়ের মধ্যে কীরকমের রয়েছে। দেখেন, আমার আসলে ঢুকতেই খুব ভয় হচ্ছে, এতটা নরম এটা। এই দেখেন, বাংলাদেশ সরকার এরপর আলাদা পিলারের ব্যবস্থা করেছে, লোহা দিয়ে আলাদা পিলার দিয়ে ধরে রেখেছে। এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার চান্স রয়েছে। আমি বলবো আপনারা যারা আসবেন তারা অবশ্যই রিস্ক নিয়ে ভিতরে প্রবেশ। বন্ধুরা, আমি যে পানাম সিটিতে রয়েছি, এই পানাম সিটির মধ্যে কয়েকটা বিল্ডিং রয়েছে, সেটা আমি আগেই বলেছি। প্রায় 52টি বিল্ডিং রয়েছে। এই 52টি বিল্ডিংয়ের মধ্যে আমি যে বিল্ডিংটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং। এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং দেখলে আপনারা অবশ্যই উঠবেন না। বাংলাদেশ সরকারের কর্তৃক এখানে লেখা হয়েছে যে ঝুঁকিপূর্ণ ভবন উপরে ওঠা নিষেধ। অবশ্যই যারা আসবেন অতি উৎফুল্ল বা অতি রঞ্জিত করে আপনারা এই বিল্ডিংগুলোতে উঠবেন না, কারণ পদে পদে থাকতে পারে মৃত্যুর ঝুঁকি। অবশ্যই এই বিল্ডিংয়ের যে জানালা রয়েছে, দরজা রয়েছে, সবগুলি বন্ধ রয়েছে। তবে আপনারা যারা অতি উৎসাহিত হয়ে আসেন, অতি উৎসাহিত মানুষগুলো অবশ্যই। কেউ কেউ বলে এই রাস্তায় সন্ধ্যার পর বাঁচত রাজাদের সঙ্গে, কিন্তু সময়ের সাথে তা হারিয়ে গিয়েছে অনেক দূর। আমি একটা বিল্ডিংয়ের নিচে, যেটা হচ্ছে 38 নম্বর বিল্ডিং, এবং এই 38 নম্বর বিল্ডিং এসে আমি কিছু অদ্ভুত জিনিস দেখতে পেলাম। দেখেন, এত ডেকোরেশন করা, সুন্দর করা জায়গাটা কিন্তু 38 নম্বর বিল্ডিং নয়, এটা সকল বিল্ডিংয়ের ভিতরেই এরকমের যেই ছেলেমেয়েরা আসে তারা হয়তো স্কুলগামী বা কলেজগামী ছেলেমেয়েরা আসে, এরা আইসা তাদের নাম টাম বিভিন্ন ফলক লিখে যায়। দেখেন, নাম তারিখ সহ, এই দেখেন নাম তারিখ সহ সব কিছু লিখে যায়। আমাদের এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের উচিত খুব শীঘ্রই এগুলোর ব্যবস্থা নেওয়া। যেহেতু আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস, এই ঐতিহ্যবাহী জিনিসটাকে আমাদের রক্ষা করতে হবে। কারণ আমরা যদি এখানে রক্ষা না করি তাহলে এটা কিন্তু ভঙ্গুর হয়ে দিনের পর দিন থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তো আমাদের উচিত খুব দ্রুত এটা সংরক্ষণ করা এবং সংরক্ষণের ব্যবস্থা করা। আমরা যারা রয়েছি দায়িত্বপ্রাপ্ত তারা অবশ্যই যাতে এদিকে নজর দিই সেটার প্রতি
কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই জৌলুসময় নগরী। ব্রিটিশ আমলে পর ধীরে ধীরে এই নগরী আস্তে আস্তে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভবনগুলো ক্ষয়ে গিয়েছে, দেয়াল ফাটল ধরেছে, ইতিহাস যেন মুছে যেতে চেয়েছে। আজ পানাম নগরী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে ইতিহাসের ছোঁয়া পেতে। যেন এই ইট পাথরের শহর তাদের ফিরিয়ে দিয়েছে 500 বছর আগের বাংলার। পানাম সিটি শুধু অতীতের স্মারক নয়, এটা আমাদের ঐতিহ্যের প্রতীক, আমাদের গর্ব। চলুন সবাই মিলে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখি। প্রতিটি কোনায় কোনায় যেন রয়েছে সেই হারিয়ে যাওয়া জৌলুস এবং সেই জমিদারদের স্মৃতি। আপনারা যারা আসবেন অবশ্যই দেখে যাবেন পানাম নগরীর প্রত্যেকটি বিল্ডিং, যেখানে হারিয়ে গিয়েছে সেই শত বছরের ইতিহাস, সেই শত বছরের ভালোবাসার মানুষের ইতিহাস। যারা আসবেন তারা অবশ্যই দেখে যাবেন পানাম নগরীর সৌন্দর্য, এই হারিয়ে যাওয়া নগরী, এই ভালোবাসার নগরী, যেখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল, হাজার হাজার জমিদারের বসবাস ছিল এবং তাদের ছিল হাজার হাজার স্মৃতি এখানেই জমানো। মূলত ব্রিটিশরা যখন চলে গিয়েছিল, ব্রিটিশরা চলে যাওয়ার পর আর এই নগরীকে পুনরায় সংরক্ষণ করা হয়নি। আমি আছি সোনারগাঁয়ে সেই পানাম সিটিতে, যেটা বিখ্যাত ছিল মসলিন কাপড়ের জন্য, যেটা শুরু হয়েছিল 1300 শতকে, কিন্তু ঈশা খানের মাধ্যমে 15 শতকে এটা পুনরায় সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, যার চারপাশে সারিবদ্ধভাবে রয়েছে বিল্ডিং, একতলা, দুতলা এবং তিনতলা, যেটা নিখুঁত শিল্পেরই স্মৃতি বহন করে। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে খুবই চমৎকার একটা জায়গা। যে জায়গাটা এরকমই দেখেন সুন্দর করে তৈরি করা হয়েছিল এবং বর্তমান প্রজন্মের সাথে সেটা যেন কোনোভাবেই মিল নেই। ছোট ছোট কটেজ, ছোট ছোট রুম, বাট আমরা যেমন বর্তমান প্রজন্মে আলমিরা ইউজ করি, কিন্তু এখানে কিন্তু ওই সুব্যবস্থা ছিল না। যেখানে এই পানাম সিটিতে যেহেতু ব্যবসায়িক নগরী ছিল, তাদের মালামাল রাখার প্রয়োজন ছিল। এই মালামাল রাখার প্রয়োজনীয়তার কাছ থেকেই এরকম ছোট ছোট জায়গা বানানো হয়েছিল, এখানেই তারা মালামাল রাখতো। তো বন্ধুরা, আমরা যারা রয়েছি তারা অবশ্যই আসবো এবং দেখব এই পানামের স্মৃতি এবং পানামটা কেন হয়েছিল, কোন রাজা বানিয়েছিল, কোন জমিদাররা থাকতো, এটা কিসের ব্যবসা হতো, কারা ছিল, এই সম্পর্কে জানাই যেন আমাদের ইতিহাসের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমি যখন এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলাম, অজানা এক আতঙ্ক যেন ভর করলো আমার উপরে। প্রচুর ভাঙা বিল্ডিং এবং নরবরে বিল্ডিং, যেখানে সরকার কর্তৃক লেখা রয়েছে এখানে ঝুঁকিপূর্ণ। আপনাদের দেখানোর জন্য আমি প্রবেশ করলাম এই বিল্ডিং এর ভিতরে এবং দেখেন বন্ধুরা, কি কারুকার্যে শোভিত ছিল তখনকার সময়, যদি এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধুরা, আপনারা যারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন এই পানাম নগরীর সৌন্দর্য, জানবেন এর ইতিহাস এবং ঐতিহ্যের কথা, এবং ভ্রমণ পিপাসুরা আসবেন এখানে ইতিহাস জানতে। কেমন ছিল পানাম নগরী, কেমন ছিল বাংলাদেশ, পূর্বের বাংলাদেশ কিরকমের ছিল। আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন এই পানাম নগরীর সৌন্দর্য। অবহেলার কারণে এই নগরীর অনেক বিল্ডিং যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আমাদের সবার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে আমাদের এই নগরীটাকে টিকিয়ে রাখার জন্য, এই ইতিহাস টিকিয়ে রাখার জন্য। বন্ধুরা আসেন, আপনারা দেখাই, আসেন। এই বিল্ডিংটা প্রায় 750 বছর পুরনো। এই 750 বছর পুরনো বিল্ডিং দেখতে কে কে আসবেন? অবশ্যই আসতে হবে সোনারগাঁয়ে পানাম সিটিতে। এই দেখেন 750 বছর পুরনো বিল্ডিংটা দেখে কেমন হয়। এই বিল্ডিংগুলো হচ্ছে প্রায় 750 বছর পুরনো বিল্ডিং। এই 750 বছর পুরনো বিল্ডিংগুলো দেখতে আপনাদের আসতে হবে পানাম সিটিতে। বন্ধুরা, আমি জীবনের রিস্ক নিয়ে ঢুকছি ভিতরে, যেটা আসলেই দুর্ভেদ্য হয়ে যায়। এটা স্পষ্টভাবে লেখা রয়েছে, এখানে কোনো প্রকার মানুষজন ঢুকতে পারবে না। এই বিল্ডিংগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের মধ্যে আমি ঢুকছি একমাত্র ব্লকটা কমপ্লিট করার জন্য, আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা, আমি যদি দেখাতে চাই আপনাদের এই বিল্ডিংগুলো কতটা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে রয়েছে, দেখেন যে কোনো মুহূর্তে বিল্ডিংগুলো পড়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখেন এই বিল্ডিংগুলা যেই পরিমাণে ভঙ্গুর অবস্থায় রয়েছে, প্রায় এটা 1300 শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল, বানানো হয়েছিল, এখন প্রায় 2025 সাল। দীর্ঘ বছরের সমাপ্তি ঘটিয়ে এটা যে কোনো একদিন হঠাৎ করে পড়ে যাবে এবং এই পড়ে যাওয়ার মধ্য থেকেই এই সমাপ্তি হবে সোনারগাঁয়ে জাদুঘরে। যদিও এগুলো বাংলাদেশ সরকার যদি আগে থেকে সংরক্ষণ করতো, হয়তো এটার ভবিষ্যৎটা আরও আমরা সুন্দরভাবে দেখতে পারতাম। সামনের দিকে আমরা পানাম সিটির একবার শেষ পর্যায়ে রয়েছি। এই পানাম সিটির শেষ পর্যায়ের মধ্যে বাংলাদেশ সরকার এখন এটাকে টিকে রাখার জন্য কোনো ব্যবস্থা সুন্দরভাবে
করেনি। সামনে যে কটা বিল্ডিং রয়েছে কয়েকটা বিল্ডিংয়ে সুন্দরভাবে ব্যবস্থা করেছে টিকিয়ে রাখার জন্য, কিন্তু এই বিল্ডিংগুলো যেন টিকিয়ে রাখার কোনো ব্যবস্থাই করেনি, এখন রয়েছে ভঙ্গুর অবস্থায়। তো এই ভঙ্গুর অবস্থার হাত থেকে এই বিল্ডিংগুলোকে বাঁচানোর জন্য এবং এই স্মৃতিগুলোকে, এই ইতিহাসগুলোকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার অবশ্যই উচিত এবং বাংলাদেশ সরকারের মহলের উচিত, যারা এই দায়িত্ব রয়েছে সবার উচিত এই বিল্ডিংগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং পুনরায় নির্মাণ করা, যাতে ইতিহাসগুলো মানুষ জানতে পারে। এই ইতিহাস যদি না জানে তাহলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব, বর্তমান প্রজন্ম বঞ্চিত হবে। বন্ধুরা, সময় হলো চলে যাওয়ার এই পানাম নগরী ছেড়ে। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইতিহাসের সন্ধানে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে নতুন নতুন ইতিহাস আমাদের বন্ধুরা জানতে পারে। বন্ধুরা, আর তাহলে কিসের দেরি, চলুন চলে যাই এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমাকে সহায়তা করে নতুন ভিডিও বানানোর জন্য।